হ্যালো এভরিওয়ান, মেড বাংলা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর কেমিস্ট্রির সবথেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ইউনিট 1 সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এই যে চ্যাপ্টারের উপর মোস্ট ডিমান্ডিং একটা টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে। এই ডিমান্ডিং টপিকে কি থাকছে সেটা আমরা একটু পরেই বলছি, আর এই টপিকটা সবার ডিমান্ডেড কেন সেটাও আমরা এখন আলোচনা করব। কারণ এই যে টপিকটা যদি আমরা ভালো করে যদি আমরা না বুঝতে পারি, না শিখতে পারি, তাহলে কিন্তু এর যে অ্যাপ্লিকেশন পার্টটা রয়েছে, অর্থাৎ কেমিস্ট্রির পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা কিন্তু ওই জিনিসগুলো কিন্তু বুঝতে আমাদের অনেক অনেক অসুবিধা হবে। তার জন্য আমাদের এই ইউনিট 1 এর এই জিনিসগুলো আমরা খুব ভালো করে আমাদের কি হবে জানতে হবে। এবার এই যে মোস্ট ডিমান্ডিং টপিকটা, এটা যদি তুমি ভালো করে জানো, তাহলে আমাদের পরবর্তীকালে প্রত্যেকটা কেমিস্ট্রির চ্যাপ্টারে এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে। কারণ এখানে কেমিস্ট্রির অ্যাকচুয়ালি বেসিক যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির 4টে ইউনিট, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই ইউনিট 1টা, কারণ এখানে সব ক্যালকুলেশন নিয়ে আলোচনা করা আছে। এবং তুমি যদি কেমিস্ট্রির এই ক্যালকুলেশন পার্টটা যদি না বোঝো, না শিখতে পারো, তাহলে কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু কোনোদিনও গিয়ে তুমি একটা ভালো স্কোর করতে পারবে না। এবার আমাদের কেমিস্ট্রির জিস্ট যে জায়গাটা বুঝতে গেলে আমাদের এই টপিকটা অবশ্যই দরকার। এবার বিষয়টা তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে এই টপিকটা আমাদের পড়ে কি হবে, কেনই বা এই টপিকটার প্রয়োজনটা পড়েছিল। দেখো, বিজ্ঞানীদের মনে প্রথমে কেমিস্ট্রি সম্পর্কিত একটা বড় কোশ্চেন জেগেছিল যে এই যে বিক্রিয়াগুলো হয়, অর্থাৎ বিভিন্ন মৌলগুলো পরস্পর যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করে, তো এই যৌগটা যখন তৈরি করে তখন অ্যাকচুয়ালি মৌলগুলো কি অনুপাতে মেশে, না অ্যাকচুয়ালি র্যান্ডমলি ভাবে মিশে একটা যৌগ তৈরি করে, না একটা নির্দিষ্ট অনুপাতে মৌলগুলো পরস্পর যুক্ত হয়ে যৌগ তৈরি করে। এই একটা বড় কোশ্চেন মার্ক কিন্তু বিজ্ঞানীদের মাথায় কিন্তু এসেছিল। তারপর নানা পরীক্ষা নিরীক্ষা করার পরে জানা গেল যে এই মৌলগুলো যখন পরস্পর যুক্ত হয়ে যখন যৌগ তৈরি করে, তখন পরমাণুগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে যৌগটা কিন্তু তৈরি করে। তাহলে আমরা আজকে দেখবো যে এই নির্দিষ্ট নিয়মটা কি, আর এই নির্দিষ্ট নিয়মটা যদি তোমাকে জানতে হয়, তাহলে তোমাকে এই কেমিক্যাল এই কম্বিনেশন এই 5টা সূত্র তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে। অ্যাকচুয়ালি এই 5টা সূত্রে কি জানা যায় আর কি বলা আছে, এখানে বলা আছে যে যখন মৌলগুলো পরস্পর যুক্ত হয়ে যৌগ তৈরি করে, তখন মৌলগুলোর কি অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যৌগগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ যে কোনো অনুপাতে কি নিয়ে যৌগ তৈরি হয়, এই জিনিসগুলোই আমরা অ্যাকচুয়ালি এখানে আলোচনা করব। আবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে যখন মৌলগুলো পরস্পর যখন যুক্ত হয়ে যৌগ তৈরি করে, তখন বিক্রিয়া করার আগের পরে ভর আর শক্তির কি পরিবর্তন ঘটছে, ভর আর শক্তি কি একই থাকবে না পরিবর্তন হবে। তাহলে এই একটা জিনিস আমরা কিন্তু এই 5টা সূত্রের মাধ্যমে আমরা কিন্তু জেনে নেব। তারপরে হচ্ছে কি, কতগুলো পরমাণু কতগুলো পরমাণু পরস্পর যুক্ত হয়ে কতগুলো অণু তৈরি করবে, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আমরা এই 5টা সূত্রের মাধ্যমে জানবো। মানে কথা হচ্ছে মৌলগুলির কতটুকু ভরের সঙ্গে অন্য একটা মৌলর কতটুকু ভর পরস্পর যুক্ত হয়ে কতটুকু ভরের যৌগ তৈরি করছে, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশন সংক্রান্ত যাবতীয় তথ্য আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। দেখতে থাকো এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। যদি তুমি এই ভিডিওটা যদি দেখো, তাহলে আশা করব এই টপিকটার উপর আর কোনোদিন তোমার কোনো সমস্যা থাকবে না, সমস্ত রকম ডাউট কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখা যাক এই 5টা আমাদের যে কেমিক্যাল কম্বিনেশনের যে সূত্র কি কি আছে। ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন আর ল অফ গ্যাসিয়াস ভলিউম। তো আমরা একে একে চলো এই 5টা সূত্রই পড়ে নেব। তো প্রথমে আমাদের যেটা রয়েছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। দেখো, তোমরা হয়তো ভাবছো স্যার আপনি ইংলিশে এখানে লিখে রেখেছেন। দেখো, আমি প্রত্যেকটা জিনিস তোমাকে বাংলায় আমি ট্রান্সলেট করে বোঝাচ্ছি। কারণ কেন বলতো, যে তোমরা তো শুধুমাত্র 11 এর জন্য পড়বে না, তোমাদের তো সবারই মোটামুটি একটা ইচ্ছা আছে যে নিট বা যেই তোমাদের একটা দেওয়ার। ওই জন্য আমি ইয়েগুলো ইংলিশে আমি লিখে রেখেছি, কিন্তু আমি পড়ানোর সময় কিন্তু অলরেডি কিন্তু বেঙ্গলিতে পুরো একদম পরিষ্কার করে দেবো। ঠিক আছে, তোমাদের কোনো টেনশন নেই। তো দেখো, প্রথমে ল অফ কনজারভেশন এনার্জি, এটাকে আমরা বাংলায় অনুবাদ করলে কি আসবে, যে ভরের সংরক্ষণ সূত্র। তো এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে ভরের সংরক্ষণ সূত্রটা কি। তো একটা জিনিস দেখো, যে আমরা জানি যে পৃথিবীতে মোট ভর এবং মোট শক্তির পরিমাণ কনস্ট্যান্ট বা ধ্রুবক। কেন? কারণ ভর বা এনার্জি, মাস বা এনার্জি, এই দুটোকে তুমি সৃষ্টিও করতে পারবে না, এই দুটোকে তুমি ধ্বংসও করতে পারবে না। কেন? কারণ পরমাণুর নাকি অবিনাশ, অর্থাৎ পরমাণু নাকি ধ্বংস হয় না, আবার শক্তিও নাকি ধ্বংস হয় না। তার জন্য ভর আর শক্তি এই দুটোকে তুমি ধ্বংস বা সৃষ্টি করতে পারবে না। এই দুটোকে কেবলমাত্র কি করতে পারবে, এক রূপ থেকে অন্য রূপে তুমি কনভার্ট করতে পারবে। তো চলো আমরা এই সূত্রে কি বলা আছে সেটা একটু দেখে নিই।
দেখো প্রথমে আমাদের ডেফিনিশনটা ভালো করে জানতে হবে, যে এখানে প্রথমে একটা জিনিস ভালো করে বোঝো। আমাদের এখানে ডেফিনেশনটা বোঝার আগে আমরা প্রথমে একটা আইডিয়া নিয়ে নিই। মনে করো একটা বিক্রিয়া, তো বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়ায় কিছু রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক পদার্থ নেব, আর ওই বিক্রিয়ায় নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ বা প্রোডাক্ট তৈরি হবে। এবার রিয়াক্ট্যান্টের মধ্যে কি ঘটনা ঘটে? রিয়াক্ট্যান্টের মধ্যে ঘটনা হচ্ছে ওই রিয়াক্ট্যান্টের মধ্যে যে পরমাণুগুলো থাকে, সেই পরমাণুগুলোর মধ্যে যে বন্ধনগুলো থাকে, সেই বন্ধনগুলো ভাঙবে আর নতুন করে বন্ধন তৈরি হবে। এই ভাঙা আর গড়া, এই দুটোকে একসঙ্গে আমরা বলবো হচ্ছে রিয়াকশন। এবার এই রিয়াকশন করার আগে আমরা কিছু জিনিস একটু দেখে নেব। মনে করো যে তোমার কাছে এ আর বি এই দুটো পদার্থ রয়েছে, অর্থাৎ এ কে আর বি কে আমরা মিশিয়ে নতুন ধর্মবিশিষ্ট একটা পদার্থ তৈরি করব। এবার বিষয়টা হচ্ছে এ আর বি পরস্পর যুক্ত হয়ে মনে করো সি আর ডি তৈরি করেছে। তাহলে এরা কি? এরা হচ্ছে রিয়াক্ট্যান্ট, এরা হচ্ছে রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়া যারা তৈরি হয়, উৎপন্ন হয়, তাদের আমরা বলবো হচ্ছে প্রোডাক্ট, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ। এবার বিষয়টা হচ্ছে আমাদের ল অফ কনজারভেশন অফ মাস এখানে কি বলতে চেয়েছে? বলছে যখন মৌলগুলো পরস্পর যুক্ত হয়ে যখন যৌগ তৈরি করে, তখন বিক্রিয়ার পূর্বে ওই মৌলগুলির প্রকৃত মোট ভর এবং বিক্রিয়ার পরে যে যৌগগুলো তৈরি হবে তাদের মোট ভর, এই দুটো ভরের পরিমাণ সবসময় কি হবে? ইকুয়াল টু হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এ এবং বি এই বিক্রিয়া হচ্ছে রিয়াক্ট্যান্ট, কারণ এ আর বি পরস্পর যুক্ত হয়ে সিআরডি তৈরি করেছে। এবং বিক্রিয়ার আগে এ আর বি এর মোট ভর যদি আমরা ধরে নিই এখানে যে M1, আর বিক্রিয়ার পরে যদি মোট ভর যদি এখানে M2 হয়, তাহলে এখানে আমরা ধরে নেব যে M1 ইকুয়াল টু M2। তার মানেটা কি? অর্থাৎ M1 হচ্ছে বিক্রিয়া করার আগে এ আর বি এর মোট ভর, আর M2 হচ্ছে কি? বিক্রিয়া করার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমাদের M1 সমান সমান M2 হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে অনেক বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ায় দেখা যাচ্ছে যে যখন বিক্রিয়াটা হয় তখন কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এই যে শক্তিটা উৎপন্ন হলো, এই শক্তিটা কোথা থেকে আসলো? চাঁদ থেকে চলে আসলো না আকাশ থেকে আসলো? বিষয়টা হচ্ছে এই যে শক্তিটা অ্যাকচুয়ালি কিছু পরিমাণ ভর, সেই কিছু পরিমাণ ভরই শক্তিতে রূপান্তর হয়। এবার বিষয়টা হচ্ছে তাহলে ভর যদি শক্তিতে রূপান্তর হয়, তাহলে বিক্রিয়ক পদার্থের মধ্যে ভরের তো কিছু পরিমাণ কি হবে? কমে যাবে। তাহলে যদি ভর যদি কমে যায়, তাহলে বিক্রিয়ার আগের ভর আর বিক্রিয়ার পরের ভর সমান হচ্ছে কি করে? তাহলে তোমার মনে একটা প্রশ্ন অলরেডি তৈরি হয়েছে, তাহলে তো এই সূত্রটা তাহলে তো সঠিক না। অবশ্যই এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু একেবারে সঠিক বলা যাবে না। কারণ অনেক বিক্রিয়া আছে, বিক্রিয়ার সময় কিছু পরিমাণ তাপ শোষণ হয়, আবার সেই বিক্রিয়ায় কিছু পরিমাণ শক্তি আবার রিলিজ হয়। তাহলে বিষয়টা হচ্ছে বিক্রিয়ার আগের মোট ভর আর বিক্রিয়ার পরের মোট ভর সমানটা হবে কি করে? এবার বিষয়টা দেখো, আমরা যদি তোমাকে এখানে একটা বলি যে ছোটবেলায় আমরা পড়েছিলাম যে ক্যালসিয়াম কার্বনেট, মনে করো একে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এখানে CaO প্লাস CO2 এই যে দুটো যৌগ তৈরি হচ্ছে, তাহলে এখানে বিক্রিয়ার আগে তোমরা দেখবে ক্যালসিয়ামের কত 40 প্লাস, কার্বনের কত 12 প্লাস, অক্সিজেনের কত 16 ইন্টু 3, তাহলে টোটাল কত হচ্ছে 348 60 100। তার মানে এখানে হচ্ছে 100। আমরা যদি মলিকুলার মাস যদি গ্রামে যদি আমরা ধরে নিই, প্রকাশ করি, তাহলে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব কত? 100 গ্রাম। তাহলে এখানে কত হচ্ছে বলতো? ক্যালসিয়াম অক্সাইডের এখানে আসবে কত? এর হচ্ছে 40 আর এর হচ্ছে 16, তার মানে হচ্ছে 40 প্লাস 16, তাহলে এখানে হচ্ছে কত? 64। আর কার্বন ডাই অক্সাইডের হচ্ছে কত? তোমার এখানে আসবে হচ্ছে 44। তাহলে 40 আর 16 হচ্ছে 64, আর আচ্ছা এখানে কি ভুল করলাম? 48 আর 12 হচ্ছে কত? 60, 100। ঠিক আছে, তো তাহলে এখানে কত হচ্ছে? সরি সরি, এটা 66 হবে আর 40, তাহলে এখানে 100 গ্রাম। এইবার ভালো করে জিনিসটা বোঝো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়া করার আগে ক্যালসিয়াম কার্বনেটের মোট ভর হচ্ছে 100 গ্রাম, বিক্রিয়া করার পরে যখন ভেঙে দুটো আলাদা যৌগ তৈরি করলো তখন তাদের মিলিত ভর 100 গ্রাম। তার মানে কি বিক্রিয়া করার আগে আর পরে এদের ভরের কোনো পরিবর্তন ঘটলো না। তাহলে এইটা কিন্তু ল অফ কনজারভেশন অফ মাস, এই সূত্রটা কিন্তু মেনে চললো। কিন্তু শুধু তো আমাদের সূত্রটা এই একটা বিক্রিয়ার উপর ডিপেন্ড করবে না, পৃথিবীতে তো আরো অনেক বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ায় তো তাপ উৎপন্ন হচ্ছে, তাপ আবার শোষণও হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? যেমন তুমি একটা জিনিস দেখো, আমরা যখন সালফিউরিক অ্যাসিডের মধ্যে
জল, অর্থাৎ যখন H2SO4 এর মধ্যে যখন ফুটা ফুটা করে জল যখন আমরা মিশাবো, তখন এখানে কি তৈরি হবে বলতো? প্রচুর পরিমাণে এখানে তাপ তৈরি হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ তৈরি হবে। এবার বিষয়টা হচ্ছে, যখন সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল যখন ফুটা ফুটা করে যখন ড্রপ ওয়াইজ যখন ফেলা হবে, তখন এই যে তাপটা তৈরি হচ্ছে, তাহলে এই তাপটা আসলো কোথা থেকে? অর্থাৎ নিশ্চয়ই এই দুইজনের ভরের কিছুটা কি হয়েছে? ভরে হ্রাস ঘটেছে, যার ফলে এই তাপটা তৈরি হচ্ছে। তার মানে এবার তুমি বলতে পারবা, এবার এখানে ডান দিকে যে বিক্রিয়ক পদার্থগুলো তৈরি হবে তাদের মোট ভর আর এই বিক্রিয়া করার আগে এদের মোট ভর সমান তো হবে না, কারণ কিছু পরিমাণ তাপ তৈরি হচ্ছে, এই তাপটা তো পরিবেশে ছেড়েও দিচ্ছে, তাহলে বিষয়টা হচ্ছে মোট ভর তো সমান হলো না। তার মানে এখানে বুঝতে হবে যে এই সূত্রটা কিন্তু সঠিকভাবে সমান না, যার ফলে এই সূত্রটাই পরবর্তীতে কি করা হয়েছে, একটু চেঞ্জ করে একটু আধুনিক সংজ্ঞা দেওয়া হলো। কি বলা হলো? যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণকারী রিঅ্যাক্ট্যান্ট পদার্থগুলি বিক্রিয়া করার আগের মোট ভর ও শক্তি এবং বিক্রিয়ার পরের মোট ভর ও শক্তি কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে। অর্থাৎ আগে যেটা বলা হচ্ছিল বিক্রিয়া করার আগে মোট ভর, আর এখন বলা হচ্ছে মোট ভর এবং শক্তি, এবং বিক্রিয়ার পরে যে বিক্রিয়াজাত পদার্থগুলো তৈরি হচ্ছে তাদের মোট ভর এবং শক্তি এদের পরিমাণ ধ্রুবক থাকবে। এবার এটা বললে মোটামুটি আমাদের কি হয়, এই সূত্রটা কিছু পরিমাণ কি হচ্ছে, যে সত্যতা আছে, কিন্তু তাও কিন্তু 100% ভাবে এই সূত্রটার সত্যতা কিন্তু আমরা বলতে পারবো না। এবার একটা জিনিস দেখো, আমরা এই ল অফ কনজারভেশন অফ মাস, এখানে আমরা একটা জিনিস দেখো, আইনস্টাইনের যে সমীকরণটা ছিল তোমরা সবাই জানো, যে আইনস্টাইনের যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে কি ছিল, E=mc²। এখানে সি ফর হচ্ছে ভেলোসিটি অফ লাইট, মানে শূন্য মাধ্যমে আলোর গতির 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর এম হচ্ছে মাস। এবার বিষয়টা হচ্ছে, যদি আমরা এই আলোর গতিবেগ তো কনস্ট্যান্ট আর ইকুয়াল টু তো কনস্ট্যান্ট, তাহলে এই ইকুয়াল টু আর কনস্ট্যান্ট যদি তুলে দেওয়া হয়, তাহলে এখান থেকে কি আসবে বলতো? ই প্রপোর্শনাল কি এম। অর্থাৎ আইনস্টাইনের এই যে E=mc², অর্থাৎ ই প্রপোর্শনাল এম, এর মানেটা কি? মানেটা হচ্ছে কোন একটা পদার্থের ভর যত বাড়বে তার এনার্জি তত বাড়বে, বা এনার্জি যত বেশি হবে তার ভর বেশি, অর্থাৎ ই আর এম এর মধ্যে এটা হচ্ছে রিলেশন। আচ্ছা, তাই যদি হয় যে ভরের সাথে এনার্জির যদি সমানুপাতিক সম্পর্ক হয়, তাহলে একটা বিক্রিয়ায় যখন এ আর বি থেকে যখন সি আর ডি তৈরি হচ্ছে, তার মানে এবং কিছু পরিমাণ এখানে মনে করো শক্তিও তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এই শক্তিটা তাহলে আসছে কোথা থেকে? এই শক্তিটা নিশ্চয়ই কিছু পরিমাণ ভর, সেই কিছু পরিমাণ ভর তাহলে এই শক্তিতে রূপান্তর হচ্ছে, নাহলে এই শক্তিটা কোথা থেকে আসলো? আর ভর যদি শক্তিতে রূপান্তর হয়, তাহলে এখানে তো কিছু পরিমাণ ভরের হ্রাস ঘটবে। কিন্তু ভরের সংরক্ষণ সূত্র তো কি বলছে? বলছে বিক্রিয়া করার আগে এবং বিক্রিয়া করার পরে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, তাহলে ভরের তো এখানে সেই অনুযায়ী তো ভরের কোনো হ্রাস পাওয়ার কথা না, কিন্তু আমরা তো এখানে এই আইনস্টাইনের সূত্র তো অনুযায়ী আমরা তো সেটাই দেখছি। তার মানে বিষয়টা হচ্ছে কি, এই সূত্রটা না একটু তোমার একটু ভুল আছে। ভুল মানে কি, একটু ত্রুটি আছে। অ্যাকচুয়ালি এই সূত্রটা যদি আমরা এইভাবে যদি রিপ্রেজেন্ট ফার্স্টে করা হতো, তাহলে কিন্তু এই ত্রুটিটা কিন্তু আর থাকতো না। তাহলে এই সূত্রটাকে তাহলে মডিফাই করে পরবর্তীকালে বিজ্ঞানীরা কিভাবে দিল? বলছে বিক্রিয়া করার আগে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়া করার পরে বিক্রিয়ক পদার্থের মোট ভর যে সমান তা নয়। অর্থাৎ কি, ভর আর শক্তি এই দুটোকে আমাদের কি করতে হবে? আলোচনা করতে হবে। অর্থাৎ ভর আর শক্তি এই দুটোকে আমাদের নিতে হবে। তার মানে আমরা যদি মডিফাই করা হয় সূত্রটাকে, তাহলে বললে কি হবে, যে বিক্রিয়া করার আগে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং শক্তি, এবং বিক্রিয়া করার পরে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং শক্তি এই দুটো কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ এবার কিন্তু সূত্রটা মোটামুটি একটা জায়গায় কিন্তু আসলো। এবার আমরা এই যে ল অফ কনজারভেশন অফ মাস, এই সূত্রটার মোটামুটি আমরা ডিটেলসটা আমরা জেনে নিলাম। এবার আমরা চলো পরবর্তী সূত্রতে আমরা যাব। আচ্ছা, পরবর্তী সূত্রের এই যে আমাদের রয়েছে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, মানে স্থিরানুপাত সূত্র। তো এই যে স্থিরানুপাত সূত্র, এই সূত্রে অ্যাকচুয়ালি কি বলছে সেটা জানতে গেলে আমরা আগে ডেফিনেশনটা পড়বো না কেন? ডেফিনেশনটা পড়লে আমরা কিন্তু অনেকটা নাও বুঝতে পারি, কারণ এখানে ডেফিনেশনটা আগে আমরা না বুঝে আমরা কি করব, আগে আমরা এক্সাম্পলটা পড়বো। এক্সাম্পলটা পড়ার পরে কি আমরা ডেফিনেশনটা, আমরা সূত্রটা কিন্তু পড়বো। দেখো অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, মনে মনে করো আমরা এক্স আর ওয়াই দুটো মৌল, এই দুটো মৌল দিয়ে একটা যৌগ তৈরি করব। এবার যে যৌগটা তৈরি করা হবে সেই যৌগটা অনেক রকম প্রসেসের মাধ্যমেই তৈরি করা যেতে পারে। তো মনে করো আমরা 3টে প্রসেসের মাধ্যমে এক্স ওয়াই নামক যে যৌগটা, সেই যৌগটা আমরা তৈরি করব। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, এক্স প্লাস ওয়াই এই দুটো মৌল থেকে আমরা তৈরি করব হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, পরের বার তাহলে এখানে আমরা নিলাম হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান।
তাহলে এটা নিলাম আমরা এ পরিমাণ x1, এটা নিলাম আমরা বি পরিমাণ y1। পরে আর একটা প্রসেস, সেটা হচ্ছে কি, মনে করো এখানে আমরা x2 প্লাস y2, x2 কতটুকু নেব, মনে করো m পরিমাণ x2 আর y পরিমাণ হচ্ছে নিলাম আমরা y2, নিয়ে আমরা এখানে তৈরি করব হচ্ছে কি xy। নেক্সট 3 নম্বর প্রসেস, সেটা হচ্ছে মনে করো p পরিমাণ নিলাম হচ্ছে x3 প্লাস q পরিমাণ নিলাম হচ্ছে y3, নিয়ে আমরা এখানে xy তৈরি করলাম। এবার বিষয়টা হচ্ছে দেখো, তিনটে পদ্ধতিতে আমরা সেই xy তৈরি করলাম। এবার বিষয়টা হচ্ছে এই x আর y যে কোনো পদ্ধতিতেই তুমি তৈরি করো না কেন, এই যে যৌগগুলো তৈরি করলাম, এই যৌগগুলোতে যে মৌলগুলো রয়েছে, যে উপাদান মৌলগুলো রয়েছে, একটা x উপাদান একটা y উপাদান, এই x আর y এর অনুপাত সর্বদা ধ্রুবক হবে। এটাই হচ্ছে স্থানানুপাত সূত্রের মূল বক্তব্য। তাহলে এখানে আমরা সূত্রটা যদি আমরা বলি, তাহলে কিভাবে এটা বলা যেতে পারে, যে কোনো একটা যৌগকে তুমি যে কোনো পদ্ধতিতেই তৈরি করো না কেন, প্রত্যেকবার যে যৌগটা আমরা পাবো, সেই যৌগের মধ্যে যে উপাদান মৌলগুলো রয়েছে, সেই মৌলগুলোর ভরের অনুপাত একই থাকবে, অর্থাৎ স্থির থাকবে বা কনস্ট্যান্টই থাকবে। এই কনস্ট্যান্ট থাকার জন্য এটাকে আমরা বলছি হচ্ছে স্থানানুপাত সূত্র। বা এটাকে অন্যরকম ভাবে বলা যেতে পারে যে তুমি একটা যৌগকে যে মৌলগুলো থেকে তুমি সেই যৌগটা তৈরি করছো, সেই মৌলগুলির ভরের অনুপাত সবসময় স্থির থাকবে, বা যে যৌগটা তৈরি করছো সেই যৌগের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর ভরের অনুপাত একই থাকবে। তাহলে বুঝতে পারলে বিষয়টা? আচ্ছা, আমরা যদি বাঁ দিকের এটা নিয়ে যদি আমরা দেখি, তাহলে এখানে কি হয় বলতো, প্রথমে এ আর বি নেওয়া হয়েছে a:b এই অনুপাতে, পরের বার এম আর ওয়াই নেওয়া হয়েছে m:y অনুপাতে, পরের বার পি আর কিউ নেওয়া হয়েছে p:q অনুপাতে। অর্থাৎ এই প্রত্যেকটা অনুপাতের মান কি হবে, সমান। কেন? যেহেতু যৌগটা একই তৈরি হচ্ছে, সেহেতু এদের এই যে মৌলগুলো, যে মৌলগুলো থেকে যৌগটা তৈরি করা হয়েছে, এই মৌলগুলির ভরের অনুপাত স্থির থাকবে। তাহলে যদি স্থির থাকে তার মানে কি, এই প্রত্যেকটা অনুপাত ইকুয়াল টু সমান হবে। তাহলে এখানে যদি আমরা করি a:b মানে a/b ইকুয়াল টু m:y মানে কত, m/y ইকুয়াল টু p:q মানে কত, p/q। অর্থাৎ এদের ভরের অনুপাত স্থির থাকবে। এটা একটা হলো। এটা যদি আবার অন্য রকম ভাবে যদি বলা হয়, তাহলে সেভাবে কিভাবে বলবো, দেখো আমরা একটা কাজ করবো, এখানে জল তৈরি করব, ওয়াটার তৈরি করব। তো ওয়াটার তো একভাবে তৈরি করা না, অনেক রকম ভাবে আমরা ওয়াটার তৈরি করতে পারি। মানে মনে করো হাইড্রোজেন আর অক্সিজেন, এই হাইড্রোজেন আর অক্সিজেনকে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, ইলেকট্রোলাইসিস এই প্রক্রিয়া যদি আমরা করি, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে কি তৈরি হচ্ছে, জল তৈরি হচ্ছে। ঠিক আছে, আরো জল তো শুধুমাত্র এই এক পদ্ধতিতে তৈরি করা যায় না, আরো অন্যান্য পদ্ধতি রয়েছে। আর একটা, এটা হচ্ছে প্রসেস 1 মনে করো, এটা হচ্ছে P1 প্রসেস 1। আচ্ছা, প্রসেস 2 তে আমরা কি দেখবো, প্রসেস 2 তে দেখবো আমরা মনে করো CuO এর মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস অ্যাড করলাম, করলে দেখা যাবে এই হাইড্রোজেন গ্যাস এই অক্সিজেনটাকে নিয়ে জলের অণু তৈরি করছে। বাই প্রোডাক্ট কি হচ্ছে আমরা সেটা আমরা দেখছি না, জাস্ট এখানে জল তৈরি হচ্ছে। এবার বিষয়টা দেখো, বলছে জলকে তুমি যে পদ্ধতিতেই তৈরি করো না কেন, জলের মধ্যে যে দুটো উপাদান মৌল রয়েছে হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটো উপাদান মৌলের অনুপাত কি হবে, এই দুটো উপাদান মৌলের অনুপাতটা কি হবে, সেটাই আমরা অ্যাকচুয়ালি দেখবো। দেখো এবার এই হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা, হাইড্রোজেন কটা আছে বলতো, দুটো। আচ্ছা, তাহলে এখানে দুটো, আর অক্সিজেন কটা আছে, একটা। আচ্ছা, দুটো হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত, একটা হাইড্রোজেনের এক, তাহলে দুটো হাইড্রোজেনের কত হবে, অ্যাটমিক মাস 2, আর অক্সিজেনের অ্যাটমিক মাস কত, 16। এটা যদি অনুপাত বের করা হয় 1:8। এই যে 1:8, এটা তো জলের কি, এই যে ভরের একটা অনুপাত। এবার বিষয়টা হচ্ছে, এই জলটা তুমি যে কোনো পদ্ধতিতেই তৈরি করো না কেন, প্রত্যেক ক্ষেত্রে জলের মধ্যে এই যে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত 1:8 হবে। এই জলটা যদি তুমি এই দুটো পদ্ধতিতে না এনে তুমি যদি বলতে যে আমি এটা রেন ওয়াটার অর্থাৎ বৃষ্টির জল আনবো, বৃষ্টির জল, তাহলে সেক্ষেত্রে বৃষ্টির জল থেকে আমরা যে জলটা পাবো, সেই জলের মধ্যেও কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত 1:8 হবে। আমি বলবো না, আমি বৃষ্টির জল না, আমি হারভেস্টার ওয়াটার আনবো। তার মানে কি, অর্থাৎ সংরক্ষিত কোনো জল, যেখানে অলরেডি জল সংরক্ষণ করা আছে, সেখান থেকে আমরা একটা জলের অণু আনলাম। সেখান থেকেও আনলেও দেখা যাবে জলের মধ্যে 1:8 এই ভরের অনুপাতটা পাওয়া যাবে। তুমি যদি এখান থেকে তোমার চোখের জল আনো, এখান থেকে 1 ফোঁটা চোখের জল, সেই চোখের জল তুমি 1 ফোঁটা এনে তুমি যদি চেক আপ করো যে ওই জলে হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত কত, দেখবে ভাই সেই 1:8 হবে। মানে তুমি যেখান থেকে আনো না কেন, ভরের অনুপাত কিন্তু 1:8 হবে প্রত্যেক ক্ষেত্রে। তো এটাই হচ্ছে আমাদের যে স্থানানুপাত সূত্রের মূল বক্তব্য। এইবার গেল, এবার দেখো স্থানানুপাত সূত্রের
মূল বক্তব্য করার পরে আমরা এটা বিপরীত সূত্র আমরা বলতে পারি। বিপরীত সূত্র, বিপরীত সূত্র মানে কি? এখানে একটা জিনিস দেখলে তো, যে তুমি কোন একটা যৌগকে যে কোনো পদ্ধতিতে তৈরি করো না কেন, তাদের উপাদান মৌলগুলির ভরের অনুপাত সর্বদা একই থাকবে, মানে স্থির থাকবে। আচ্ছা, আমরা যদি এটা উল্টো হয়ে বলতাম, উল্টো হয়ে মানে কি? যদি কোনো একটা যৌগ নির্দিষ্ট কতগুলো মৌল থেকে তৈরি করা হয় এবং ওই যৌগের মধ্যে তাদের উপাদান মৌলগুলির ভরের অনুপাত যদি স্থির থাকে, তাহলে এরা যে মৌল থেকে উৎপন্ন হয়েছে সেই মৌলের ভরের অনুপাত একই থাকবে। বোঝা গেল না তো? দেখো, বুঝতে গেলে দেখো, ভালো করে জিনিসটা দেখো, এক্সাম্পল দিলেই বুঝে যাবে। প্রথমে এক্সাম্পলটা আমরা কাজ দেবো, মনে করো C2H2 ভার্সেস C6H6। দেখো তো, এই দুটো যৌগ, এটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস, এটা হচ্ছে বেনজিন। দেখো তো বিষয়টা, এই যে অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে কার্বন কটা আছে? এক একটা কার্বনের অ্যাটমিক মাস 12, তাহলে দুটোর কত হয়? 24:2। হাইড্রোজেন কত আছে? হাইড্রোজেন হচ্ছে কত? 2। তাহলে যদি আমরা এখানে এর ভরের অনুপাত যদি বের করি, তাহলে এখানে কত? 12 কত? 1। তার মানে কি, অ্যাসিটিলিন গ্যাসে কার্বন এবং হাইড্রোজেনের ভরের অনুপাত 12:1। আচ্ছা দেখি বেনজিনে কি হচ্ছে। আচ্ছা, বেনজিনে আমরা যদি দেখি কার্বন 6টা, হাইড্রোজেনও 6টা। তো কার্বন 6টা মানে কত? 6 বারং কত? 72, অর্থাৎ 72:, হাইড্রোজেনের 1 করে 6। দেখো তো, তাহলে কত? 6 দিয়ে কাটলে 6 বারং 72:1। ভরের অনুপাত তো একই আছে। অর্থাৎ অ্যাসিটিলিন এবং বেনজিন, এদের যে যে মানে যে অনুপাতে এরা তৈরি হয়েছে, সেই অনুপাতটা তো বেনজিন আর অ্যাসিটিলিনের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই একই। আচ্ছা, যদি এদের ভরের অনুপাত একই থাকে, তাহলে এদের থেকে এদের যে যৌগ সেই যৌগ দুটো একই হওয়ার কথা, একটু আগেই বললাম। তার মানে অ্যাকচুয়ালি ইথিলিন আর এই বেনজিন দুটো যৌগ একই হওয়ার কথা, সেম হওয়ার কথা, এরা দুজনই সেম হওয়ার কথা। কিন্তু ভাই, কোথায় অ্যাসিটিলিন আর কোথায় বেনজিন? এরা দুজন এক কি করে হবে? এদের এদের এরা এদের এই যৌগগুলোর মধ্যে যে মৌলগুলো আছে, তাদের ভরের অনুপাত স্থির থাকলে তাহলে এই যৌগগুলো এক হওয়ার কথা, কিন্তু এরা এক কোথায়? অ্যাসিটিলিন হচ্ছে গ্যাস আর বেনজিন হচ্ছে তো তরল, তাহলে এরা তো এক হলো না। তার মানে আমাদের বিপরীত সূত্রটাও সঠিকভাবে কিন্তু প্রযোজ্য নয়। ঠিক আছে, তো আমাদের এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। চলো আমরা এবার 3 নম্বর সূত্রে যাব। তৃতীয় নম্বর সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শন, অর্থাৎ গুণানুপাত সূত্র। দেখা যাক এই সূত্রে কি আছে। এবার এই সূত্র পড়ার আগে আমরা ভালো করে আগে দেখো সূত্রটা কি বলা আছে। সূত্রটাতে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে ফার্স্টে আলোচনা করি, তাহলে সূত্রটা আমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে এক্সাম্পলটা মনে করো, কার্বন আর অক্সিজেন, এই কার্বন আর অক্সিজেন মিলে আমাদের যৌগ তৈরি হচ্ছে। এবার প্রথম যে যৌগটা তৈরি হচ্ছে সেটা আমাদের মনে করো সিও, কার্বন মনোক্সাইড। আর পরের যে যৌগটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ কার্বন আর অক্সিজেন এই দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে যখন দুইয়ের অধিক যৌগ তৈরি করবে, দেখো কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে এখানে দুটো যৌগ তৈরি করেছে, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, আমরা একটা জিনিস দেখবো, এই দুটো যৌগতে একটা মৌল কিন্তু ফিক্সড, সেটা কি বলতো? অবশ্যই কার্বন, কারণ কার্বন মনোক্সাইডেও কার্বন আছে, কার্বন ডাইঅক্সাইডেও কার্বন আছে। আচ্ছা, এবার এই একটা মৌলকে স্থির রেখে অন্য মৌলটা এখানে কিন্তু আলাদা আলাদা ভরে কিন্তু যুক্ত হয়েছে। তাহলে এই যে আর একটা মৌল অক্সিজেন, এই যে ভিন্ন ভিন্ন ভরে যুক্ত হয়েছে, এই ভরটাই হবে হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এটাই হচ্ছে আমাদের তোমার গুণানুপাত সূত্র। তাহলে গুণানুপাত সূত্রটা আমরা পরে যাচ্ছে, আর একটা আমরা এক্সাম্পলে একটু ভালো করে বুঝে নিই। তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখো তো, এখানে এই যে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এই যে জিনিসটা বুঝালাম না, এটা আমরা এখানে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো সিও আর এখানে মনে করো CO2। আচ্ছা, তুমি বলো তো এখানে যে কার্বনের অ্যাকচুয়ালি অ্যাটমিক মাস কত? 12 গ্রাম। তার মানে আমরা এখানে লিখতে পারি কি, 12 গ্রাম কার্বন যুক্ত হয়, 12 গ্রাম কার্বন যুক্ত হয় কত গ্রাম অক্সিজেনের সঙ্গে? 16 গ্রাম অক্সিজেনের সঙ্গে। আচ্ছা, এবার 12 গ্রাম কার্বন যুক্ত হয় 16 গ্রাম অক্সিজেনের সঙ্গে। আচ্ছা, CO2 তেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এখানেও তো কার্বন কত গ্রাম যুক্ত আছে? কার্বন তো একটাই আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, 12 গ্রাম কার্বন যুক্ত হয় কত গ্রাম? এবার কিন্তু দেখো এখানে ছিল সিঙ্গেল অক্সিজেন, ওই জন্য আমরা এখানে নিয়েছি অক্সিজেনের অ্যাটমিক মাস, মানে পারমাণবিক ভর। কিন্তু এখানে তো আর সিঙ্গেল অক্সিজেন না, এখানে তো আণবিক অক্সিজেন। তাহলে আমরা এখানে কিন্তু একটা অক্সিজেন অণুর ভর কত? একটা অক্সিজেন অণুর ভর হচ্ছে 32 গ্রাম O2। এবার লিখবো O2 এর সঙ্গে। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এখানে কার্বনের এই ভরটা কি ফিক্স তো, স্থির তো? অর্থাৎ একটা ভালো করে জিনিস বোঝো,
যখন দুটো মৌল, সাপোজ এবার মনে করো কার্বন আর অক্সিজেন, এই দুটো মৌল পরস্পর যুক্ত হয়ে একের অধিক যৌগ তৈরি করেছে, একটা কার্বন মনোঅক্সাইড একটা কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন মনোঅক্সাইডে কার্বন 12 গ্রামের সঙ্গে অক্সিজেন 16 গ্রাম যুক্ত হয়, আর কার্বন ডাইঅক্সাইডে 12 গ্রাম কার্বনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেন যুক্ত হয়। তার মানে এখানে কার্বনের পরিমাণটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ মৌলের সঙ্গে অন্য যে মৌলটা রয়েছে সেই মৌলের ভিন্ন ভিন্ন ভরে যুক্ত হয়। সেই যে অনুপাতটা হবে পূর্ণ সংখ্যার সরল অনুপাত। দেখা যাক এখানে কি হয়। আচ্ছা, এখানে আমরা অক্সিজেন কতটুকু পাবো 16, আর এখানে আমরা O2 কত পাবো বলতো 32, তাই তো? তাহলে এই 16 আর 32 এর অনুপাতটা কত হবে? 16 আর 32 এর অনুপাত কত হবে? এখানে হবে হচ্ছে দেখো 1:2, বা যদি তুমি আগে যদি আমি এটা লিখতাম তাহলে 2:1 হতো। তার মানে কি, যে একটা যৌগ সে একের অধিক হোক বা দুটো হোক বা একটা হোক, যাই হোক না কেন, যখন দুটো আলাদা মৌল যখন নেব, আলাদা মৌল নিয়ে যখন দুয়ের অধিক যৌগ তৈরি হবে, তখন সেই দুটো যৌগের মধ্যে কোনো একটা মৌল মনে করো স্থির বা ধ্রুবক আছে, এবং তার সঙ্গে আরো অন্য যে মৌলটা রয়েছে সেই মৌল কি কি ভিন্ন ভিন্ন অনুপাতে যুক্ত হয়েছে, সেই অনুপাতটা যদি সরল অনুপাত হয়, তাহলে বুঝে যাব এই যৌগগুলো অ্যাকচুয়ালি কি মেনে চলছে, এটা হচ্ছে গুণানুপাত সূত্র মেনে চলছে। তাহলে আশা করি বুঝাতে পারলাম। এবার এখানে একটা এক্সাম্পল দিলাম, চলো দেখা যায় আরো একটা এক্সাম্পল দেখা যায়। মনে করো সালফার অক্সিজেন এরা যুক্ত হয়ে SO2 তৈরি করতে পারে, এখানে SO3 তৈরি করতে পারে। এখানে দেখো সালফার কিন্তু নির্দিষ্ট, কিন্তু অক্সিজেন কিন্তু ভিন্ন ভিন্ন অনুপাতে এখানে যুক্ত হয়েছে, এবং যে ভিন্ন ভিন্ন অনুপাতে যুক্ত হয়েছে তাদের ভরের যে অনুপাতটা, সেই অনুপাতটা যদি পূর্ণ সংখ্যা সরল অনুপাত হয়, তাহলে কিন্তু এরা কিন্তু গুণানুপাত সূত্রটা মেনে চলবে। দেখো এখানে অক্সিজেন কত অনু অক্সিজেন অনু কত গ্রাম 32 গ্রাম এখানে, কারণ একটা অক্সিজেন তো 16, দুটো অক্সিজেনে 32, এখানে অক্সিজেন তিনটে, 3 × 48, তাহলে 48 গ্রাম। এবার এই যে অনুপাতটা, এই অনুপাতটা 32:48, এই অনুপাতটা কত হবে বলতো? 12 দিয়ে যদি কাটা যায়, সরি 16 দিয়ে যদি কাটা যায়, তাহলে 16 দ্বিগুণে 32 আর 3 × 48, অর্থাৎ 2:3। তাহলে অ্যাকচুয়ালি SO2 এবং SO3 এরাও কিন্তু গুণানুপাত সূত্র মেনে চললো। তাহলে এখানে CO2 যেমন গুণানুপাত সূত্র মেনে চললো, আরো হয় যেমন তুমি এখানে এটা নিতে পারো NO2, ঠিক আছে, NO আর NO2, এই দুটো নিয়েও করা যেতে পারে, ঠিক আছে। তারপরে আরো আরো হয়, NO এর সাথে NO2 হয়, NO2 N2O3 এদের সাথেও হতে পারে। আসল কথা হচ্ছে যে এখানে যখন দুটো মৌল নিয়ে যখন দুয়ের অধিক যৌগ তৈরি করা হবে, তখন যে যৌগগুলো তৈরি হচ্ছে সেই যৌগগুলোর মধ্যে একটা নির্দিষ্ট মৌল স্থির থাকবে, এবং ওই স্থির মৌলটার সাপেক্ষে অন্য যে মৌলটা রয়েছে সেই মৌল ভিন্ন ভিন্ন যে অনুপাতে যুক্ত হবে, সেই অনুপাতটা অবশ্যই কি হবে? সেই অনুপাত অবশ্যই এখানে কিন্তু পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই ল অফ মাল্টিপল প্রপোর্শন এটাও মোটামুটি আমরা হলো। তো চলো পরবর্তী সূত্র দেখা যাক কি আছে। তো এটা হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন, এটা হচ্ছে আমরা বাংলায় বলবো মিথানুপাত সূত্র। তো এই সূত্রে কি আছে সেটা আগে জানার আগে আমরা এক্সাম্পল গুলো আগে দেখবো, কারণ সূত্রগুলো প্রথমে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তার জন্য আমরা কি করবো, আগে এক্সাম্পল গুলো দেখো। দেখো ফার্স্ট আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে কি, ফার্স্ট এলিমেন্ট আমরা কার্বনকে ধরে নিয়েছি। আমরা এখানে এখানে ফার্স্ট এলিমেন্ট বলতে আমরা এখানে কার্বনকে ধরে নিয়েছি। কার্বন হচ্ছে মনে করো ফার্স্ট এলিমেন্ট, আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে এখানে অক্সিজেন, আর থার্ড এলিমেন্ট হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে ফিক্সড থার্ড এলিমেন্ট। এইবার আমরা কি করব দেখো। আচ্ছা, এখানে হাইড্রোজেন যদি থার্ড এলিমেন্ট হয়, তাহলে এর সঙ্গে যখন কার্বন বিক্রিয়া হবে তখন এখানে তৈরি করবে কি, কার্বনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন। আচ্ছা, আর একটা দিকে কি হচ্ছে, কারণ এটা তো থার্ড এলিমেন্ট, এর সঙ্গে যখন আর একটা যে এলিমেন্ট রয়েছে আমাদের অক্সিজেন, অর্থাৎ হাইড্রোজেনের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হবে তখন এখানে তৈরি হবে কি, এখানে তৈরি হবে হচ্ছে জল। তাহলে এই যে দুটো যৌগ তৈরি হচ্ছে, অর্থাৎ একটা জিনিস দেখো, আমরা তিনটে মৌল নিলাম, হাইড্রোজেন কার্বন আর অক্সিজেন, তার মধ্যে হাইড্রোজেনকে আমরা থার্ড এলিমেন্ট ধরে নিয়েছি। হাইড্রোজেনের সাথে একবার কার্বনের বিক্রিয়া করে মিথেন গ্যাস তৈরি করবে, হাইড্রোজেনের সাথে একবার অক্সিজেন যুক্ত হয়ে একবার জল তৈরি করবে। আমরা একটা কাজ করব, অর্থাৎ এই মিথেন আর জলের মধ্যে আমরা এই একটা রেশিওটা বের করবো। রেশিওটা বের করার পরেই তুমি বুঝে যাবে। দেখো এখানে কি আছে। আচ্ছা দেখো তো, মিথেন যৌগে এখানে দেওয়াই আছে, মিথেন যৌগে একটা কার্বন আর 4টে হাইড্রোজেন। আচ্ছা, তাহলে মিথেনের
কার্বন, যে কার্বনটা রয়েছে সেই কার্বনের অ্যাটমিক মাস কত? 12 গ্রাম। তাহলে এখানে কি লেখা আছে? 12 গ্রাম কার্বন কম্বাইন্ড উইথ 4 গ্রাম হাইড্রোজেন। কেন 4 গ্রাম? কারণ এক একটা হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? 1। তাহলে চারটে হাইড্রোজেনের অ্যাটমিক মাস টোটাল কত হবে? 4 গ্রাম। তাহলে আমরা এখানে বলতেই পারি যে 12 গ্রামের কার্বন 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে মিথেন গ্যাসটা তৈরি করেছে। এবার বিষয় হচ্ছে তাহলে আমাদের বের করতে হবে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কত গ্রাম কার্বন যুক্ত আছে। কারণ 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 12 গ্রাম কার্বন যুক্ত আছে। তাহলে 1 গ্রামের সঙ্গে কত, তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কত গ্রাম কার্বন আছে? নিশ্চয়ই 12 কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত গ্রাম পেলাম? 3 গ্রাম কার্বন। তাহলে প্রথম থেকে আমরা পেলাম কি 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে 3 গ্রাম কার্বন মিশে আছে। এবার ইন ওয়াটারে কি আছে? এখানে দেখো একটা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন। আচ্ছা, অক্সিজেনের অ্যাটমিক মাস কত? 16 গ্রাম। হাইড্রোজেনের 1 করে 2। তার মানে কি এখানে আমরা বলতে পারি 2 গ্রাম অফ হাইড্রোজেন কম্বাইন্ড উইথ 16 গ্রাম অফ অক্সিজেন। অর্থাৎ 2 গ্রামের হাইড্রোজেন 16 গ্রাম অক্সিজেনের সঙ্গে কম্বাইন্ড হয়ে কি তৈরি করেছে? জলের অণু তৈরি করেছে। কিন্তু আমরা প্রথমবার যেহেতু 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে কত গ্রাম কার্বন মিশে আছে সেটা বের করেছি, তাহলে দ্বিতীয় যৌগটাতে আমরা কি করব? 1 গ্রাম হাইড্রোজেনের মধ্যে কতটুকু অক্সিজেন মিশে আছে সেটা বের করব। তাহলে তার জন্য আমরা লিখেছি 1 গ্রাম হাইড্রোজেন সঙ্গে কত গ্রাম অক্সিজেন যুক্ত আছে বলতো? কারণ অক্সিজেনের অ্যাটমিক মাস কত? 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 গ্রাম। এবার দুটো যৌগতেই আমরা হাইড্রোজেনের রেসপেক্টে, অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনের রেসপেক্টে আমরা কার্বন আর অক্সিজেন কতটুকু করে মিশে আছে সেটা আমরা বের করলাম। তাহলে আমি যদি বলি এখানে যে বলতো এখানে যে এদের অনুপাতটা কত হবে? এদের অনুপাত বলতে এখানে এই যে কার্বন আর হচ্ছে এখানে অক্সিজেন। কেন? কারণ দুই জায়গায় তো হাইড্রোজেন সেমই আছে, দুই জায়গায় তো হাইড্রোজেন কনস্ট্যান্ট আছে, নির্দিষ্ট রয়েছে। তার জন্য আমরা এখানে হাইড্রোজেনটাকে আর টানবো না। তাহলে আমাদের এখানে কার অনুপাত বের করব? এই যে কার্বন আর এখানে অক্সিজেন। তাহলে আমি যদি এখানে বলি কার্বন ইজ টু অক্সিজেনের অনুপাতটা কত? কার্বন হচ্ছে 3 গ্রাম আছে আর অক্সিজেন হচ্ছে 8 গ্রাম। তাহলে এদের ভরের অনুপাত কত হবে? 3:8। এই যে অনুপাতটা, এটা কিন্তু কি? এটা কিন্তু একটা তোমার কি পূর্ণ সংখ্যা সরল অনুপাত। আচ্ছা, এবার আমরা আর একটা জিনিস করব, সেটা কি? এইবার আমরা দেখব যে এই কার্বন আর অক্সিজেন এরা যদি নিজেরা নিজেদের মধ্যে এবার বিক্রিয়া করে তাহলে এদের অনুপাতটা কত হবে? আচ্ছা, এবার আমরা দেখব, দেখো তো এখানে কার্বন আর অক্সিজেন যদি এরা যদি পরস্পর যুক্ত হয় তাহলে এখানে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে অবশ্যই। কারণ প্রথম আমরা মিথেনে আমরা কার্বন কত গ্রাম পেয়েছিলাম? 3 গ্রাম। আর মিথেনে আমরা ওই জলে আমরা অক্সিজেন কত গ্রাম পেয়েছিলাম? 8 গ্রাম। এদের আমরা ভরের অনুপাত 3:8 পেয়েছি। এবার আমরা কি দেখব? এরা যদি নিজেরা এবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে তাহলে এবার কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে। আচ্ছা, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসে কার্বনের আবার সেই 12 গ্রাম কার্বনের সঙ্গে এখানে যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু 32 গ্রাম অক্সিজেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখব কি যে 12 গ্রামের মধ্যে যদি 32 গ্রাম অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে আমরা এখানে 12:32, অর্থাৎ 12:32 কেন করলাম? এখানে কার্বন আর অক্সিজেনের ভরের অনুপাতটা বের করবো। দেখো কার্বনের 12 আর অক্সিজেনের 32, তাহলে এখানে কি হয় বলতো? যদি কাটা হয় তোমার 4 দিয়ে, তাহলে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে কত? 4টা 32, 8। দেখো 3:8। তার মানে কি? তার মানে এই যে দুটো অনুপাত সেম বেরোলো, এই যে সেম বেরোলো তার মানেটা কি? তার মানে হচ্ছে এখানে যে হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন। এবার দেখো আমরা ওখানে যাচ্ছি, তার মানে এই যে দুটো অনুপাত সেম বেরোলো মানে এই কম্পাউন্ড গুলো অলরেডি মিথানুপাত সূত্রটা মেনে চলে। দেখো এখানে কি আছে যে আমরা প্রথমে আবার আবার বোঝো, একটা এক্সাম্পল ভালো করে বুঝলে কিন্তু এখানে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো প্রথমে আমরা কি করেছি? ফার্স্ট এলিমেন্ট কার্বন, সেকেন্ড এলিমেন্ট অক্সিজেন আর থার্ড এলিমেন্ট আমরা হাইড্রোজেন ধরে নিয়েছি। হাইড্রোজেনকে আমরা থার্ড এলিমেন্ট ধরে নিয়েছি। এবার হাইড্রোজেনের সাথে একবার কার্বন যুক্ত হয়ে মিথেন তৈরি করেছে, হাইড্রোজেনের সাথে একবার তোমার অক্সিজেন যুক্ত হয়ে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি করেছে। এবার আমরা মিথেনে দেখছি যে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত। তো এখানে আমরা এটাও বের করতে পারতাম যে এখানে এই এই যে প্রবলেমটা, এইটা আমরা কি করেছি যে 12 গ্রামের কার্বনের সাথে যুক্ত আছে 4 গ্রাম হাইড্রোজেন। তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে কত গ্রাম কার্বন যুক্ত আছে? তাহলে সেটা 3 গ্রাম। পরে এবার ওয়াটার যে যৌগটা তৈরি হয়েছে, ওয়াটারে আমরা কি দেখলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 গ্রামের হাইড্রোজেন যুক্ত হচ্ছে 16 গ্রামের সঙ্গে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন যুক্ত আছে তাহলে কত গ্রামের সঙ্গে? 8 গ্রামের সঙ্গে। এবার এখানে হাইড্রোজেন তো দুটো যৌগের ক্ষেত্রেই সেম, তাহলে হাইড্রোজেন তো এখানে কনস্ট্যান্ট আছে, এটা নিয়ে আমরা কোনো কথা বলিনি। ওই জন্য আমরা এখানে যেটা
কার্বন আর এখানে অক্সিজেন, এই দুটোর অনুপাত বের করেছি কত, 3:8। এরপরে এই যে কার্বন আর হাইড্রোজেন যদি নিজেদের মধ্যে বিক্রিয়া করে তাহলে তাদের রেশিওটা আমরা কত পেলাম, তাহলে আমরা রেশিওটা পেলাম হচ্ছে সেক্ষেত্রে 3:8। তার মানে এই দুটো রেশিও মিলেছে, মানে এরা অলরেডি মিথানুপাত সূত্র তোমার মেনে চলে। আচ্ছা, তুমি এটা এইভাবেও করতে পারতে, এই যে জিনিসটা এটা তুমি এইভাবে করতে পারতে এই কারণে যে এখানে তুমি কার্বন আর হাইড্রোজেনের অনুপাতটা তুমি বের করতে পারতে। এখানে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত, কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত এখানে, সরি, কার্বন আর হাইড্রোজেনের অনুপাত এখানে কত হবে, কার্বন আর হাইড্রোজেন দেখো, কার্বন এখানে আছে কত 12, আর এখানে হাইড্রোজেন আছে কত 4, তাহলে এখানে কাটলে করলে কত যাবে 3:1, অর্থাৎ কার্বন আর হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 3:1। ঠিক আছে, মিথেন যৌগে। এবার বিষয়টা হচ্ছে এই যে জলের ভিতরে আমরা দেখবো যে অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে, তো এখানেও আমরা এটা বের করতে পারতাম যে অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা কত হবে, হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 2 আর জলে হচ্ছে কত 16, তাহলে এখানে কত হবে 1:8। ঠিক আছে, বিষয়টা বুঝা গেল বিষয়টা। এবার বিষয়টা হচ্ছে দেখো এখানে এই যে 3:1 আর এখানে আসলো কত, এই যে 1:8, এই দুটো তো কি হচ্ছে সেম হচ্ছে না। কেন সেম হচ্ছে না, কারণ এখানে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কার্বনের 3 ভাগ, হাইড্রোজেনের 1 ভাগ। এখানে হাইড্রোজেনের কত ভাগ আছে দেখো তো, এখানে হাইড্রোজেনের আছে কত ভাগ, হাইড্রোজেন আছে 1 ভাগ, আর এখানে হাইড্রোজেন আছে কত ভাগ, 2 ভাগ। তাহলে এই হাইড্রোজেনের 2 ভাগ থেকে আমাদের কত ভাগে আনবো, 2 ভাগ থেকে আমরা 1 ভাগে আনবো। ঠিক আছে, তো তার জন্য আমরা এই প্রসেসে আমরা এটা কিন্তু অলরেডি করতে পারি। তো যাই হোক, যদি তোমাদের যে দুটো প্রসেস বললাম যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটাই কিন্তু অবশ্যই কিন্তু করবে। চলো পরবর্তীতে আমাদের কয়েকটা, আচ্ছা এবার আমরা যেটা করবো সেটা ল অফ গ্যাসিয়াস ভলিউম, মানে এটা হচ্ছে আমাদের কি যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। আচ্ছা এই সূত্রটা কি বলতে চেয়েছে দেখো, একদম এটা পাতি জিনিস, একদম সিম্পল জিনিস। এখানে কি বলছে, মনে করো এখানে যে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস মিলে জল তৈরি করেছে। এবার বিষয়টা হচ্ছে 2 আয়তন হাইড্রোজেন গ্যাসের সঙ্গে এখানে কিছু নেই, মানে তো 1 আছে, 1 আয়তন অক্সিজেন গ্যাস পরস্পর বিক্রিয়া করে 2 আয়তন জল তৈরি করেছে। এবার বিষয়টা হচ্ছে বিক্রিয়া করার আগে এই হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত যদি সরল হয় তাহলে বিক্রিয়া করার পরে যে বিক্রিয়াজাত পদার্থগুলো বেরোবে তাদের অনুপাতও কি হবে, সরলই হবে। কেন, কারণ বিক্রিয়ক পদার্থ যে রাস্তা দিয়ে যাবে বিক্রিয়াজাত পদার্থ সেই রাস্তা দিয়ে যাওয়ারই চেষ্টা করবে। ওই জন্য বিক্রিয়ার আগে যদি এরা সরল অনুপাতে বিক্রিয়া করে তাহলে বিক্রিয়া করার পরে যে প্রোডাক্টটা তৈরি হবে তাদের অনুপাতটা সরলই হবে। তাহলে এখানে সরল অনুপাতটা কি হবে বলতো, এখানে 2 আয়তন মানে 2:2, আর অক্সিজেনের 1 আয়তন মানে 1:2, আর প্রোডাক্ট হচ্ছে 2। তাহলে দেখো এই অনুপাতটা কি সরল অনুপাত না, এটাই হচ্ছে গেলুসাকের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এখানে তেমন কিছু নেই। ঠিক আছে, আমরা এবার কয়েকটা নিউমারিক্যাল এগুলোকে বলা যায় না কারণ একদম পাতি জিনিস, মানে কনসেপ্ট। আমরা নিউমারিক্যাল নিয়ে নেক্সট টপিকে উপর ভিডিও বানাবো। ঠিক আছে, তবে আজকে জাস্ট একদম পাতি কয়েকটা নিউমারিক্যালের মতো আছে, সেগুলো একটু দেখে নেওয়া যায়, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, ওই জন্য একদম সিম্পল কয়েকটা আমরা নিউমারিক্যালের মতো রেখেছি। ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন 5 গ্রাম অফ হাইড্রোজেন রিঅ্যাক্ট উইথ 40 গ্রাম অফ অক্সিজেন হচ্ছে টু ফর্ম এ ওয়াটার। তার মানে কি 5 গ্রাম হাইড্রোজেন 40 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করেছে। তাহলে বলছে ক্যালকুলেট দা টোটাল মাস অফ ওয়াটার, তাহলে জলের ভর কত হবে। আচ্ছা আমরা প্রথম যে সূত্রটা পড়েছিলাম ভরের নিত্যতা সূত্র, সেখানে কি ছিল যে বিক্রিয়া করার আগে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়া করার পরে বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান হবে। তো এখানে আমাদের দেখেছি কি জল তৈরি হয়েছে, জল তৈরি হওয়ার আগে হাইড্রোজেন ছিল 5 গ্রাম আর 40 গ্রাম ছিল অক্সিজেন, তাহলে এই 40 প্লাস 5 ইকুয়াল টু 45 গ্রাম। এটা হচ্ছে বিক্রিয়া করার আগে। আমরা কি জানি বিক্রিয়া করার আগে পদার্থের মোট ভর আর বিক্রিয়া করার পরে পদার্থের মোট ভর সমান হবে, তাহলে আগে যদি 45 হয় তাহলে পরে 45ই হবে। আমাদের এখানে আনসারটা কত হবে, আমাদের আনসারটা হবে 45 গ্রাম। ঠিক আছে, চলো আমাদের একটা হয়ে গেল, এবার 2 রাখ। এখানে কি বলেছে একদম সেম জিনিস, এ কেমিক্যাল রিঅ্যাকশন প্রোডিউস 8 গ্রাম অফ প্রোডাক্ট এ, অর্থাৎ একটা এ প্রোডাক্ট 8 গ্রাম রয়েছে, এন্ড 12 গ্রাম অফ প্রোডাক্ট বি, অর্থাৎ একটা রিঅ্যাকশনে 12 গ্রাম প্রোডাক্ট বি নেওয়া হয়েছে, 8 গ্রাম প্রোডাক্ট এ নেওয়া হয়েছে। ইফ দ্য রিঅ্যাকশন ওবে দ্য ল অফ কনজারভেশন অফ মাস, বলছে এরা যদি ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে তাহলে এখানে কি হবে, আমাদের ক্যালকুলেট করতে বলেছে টোটাল মাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা এখানে প্রোডাক্টের মোট ভর বলে দিয়েছে,
8 গ্রাম অফ প্রোডাক্ট এ আর 12 গ্রাম অফ প্রোডাক্ট বি, এই দুটো পরস্পর যদি মিশে যায় তাহলে এখানে কত গ্রাম তৈরি করবে? এরা প্রোডাক্ট তৈরি করবে 8 প্লাস 12 সমান সমান 20 গ্রাম। তাহলে বিক্রিয়াজাত পদার্থের ভর যদি 20 গ্রাম হয় তাহলে বিক্রিয়ক পদার্থের ভর কত হবে? 20 গ্রামই হবে। একদম সিম্পল। চলো দেখো এখানে ল অফ মাল্টিপল প্রপোর্শনের দুটো কোশ্চেন আছে। এখানে বলছে কার্বন এন্ড অক্সিজেন ফর্ম টু কম্পাউন্ড, কম্পাউন্ড এ আর কম্পাউন্ড টু। এখানে কি বলা আছে? 12 গ্রাম কার্বন, আচ্ছা এখানে 12 গ্রাম কার্বন কম্বাইন্ড উইথ 16 গ্রাম অক্সিজেন। তাহলে প্রথম কম্পাউন্ডে বলছে 12 গ্রাম কার্বন 16 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত। দ্বিতীয় কম্পাউন্ডে কি বলেছে? সেই 12 গ্রাম কার্বন কম্বাইন্ড উইথ 32 গ্রাম অক্সিজেন। আমরা ল অফ মাল্টিপল প্রপোর্শনে কি বলেছিলাম? যে এখানে দেখো একটা নির্দিষ্ট ভর, কার্বনের ভরটা কিন্তু এখানে নির্দিষ্ট, এখানেও 12 গ্রাম, এখানেও কিন্তু 12 গ্রাম। তাহলে এখানে আমাদের দেখতে হবে তাহলে ভিন্ন ভিন্ন যে ভর, অর্থাৎ অক্সিজেনের যে ভিন্ন ভরটা যুক্ত আছে 16 গ্রাম অক্সিজেন আর 32 গ্রাম অক্সিজেন, অর্থাৎ আমাদের এই দুটো অনুপাত আমাদের বের করতে হবে। দেখো এখানে প্রথমে অক্সিজেন আছে 16 আর পরের যৌগতে অক্সিজেন আছে 32, তাহলে এই দুটোর অনুপাত কত হচ্ছে? এখানে হচ্ছে আমাদের 2:1। তাহলে এটা একটা সরল অনুপাত, তার মানে এই যৌগ দুটি ল অফ মাল্টিপল প্রপোর্শন অর্থাৎ গুণানুপাত সূত্র মেনে চলে। এখানে দেখা যায় কম্পাউন্ডে 14 গ্রাম নাইট্রোজেন কম্বাইন্ড উইথ 16 গ্রাম অক্সিজেন, এখানে কম্পাউন্ড বি 14 গ্রাম নাইট্রোজেন কম্বাইন্ড উইথ হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। এবার বিষয় হচ্ছে দেখো এখানেও নাইট্রোজেনের পরিমাণ কি কনস্ট্যান্ট 14 গ্রাম, এখানেও 14 গ্রাম। তার মানে কি যদি একটা নির্দিষ্ট মৌল যদি দুটো যৌগের ক্ষেত্রে নির্দিষ্ট থাকে তাহলে অন্য মৌল যে ভিন্ন ভিন্ন ভরে যুক্ত হয়েছে তাদের অনুপাত যদি সরল হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এরা গুণানুপাত সূত্র মেনে চলে। তাহলে এখানে দেখো অক্সিজেন হচ্ছে 16 গ্রাম, এখানে 32 গ্রাম অক্সিজেন, তাহলে 16 গ্রাম অক্সিজেন আর পরেরটা হচ্ছে 32 গ্রাম, তাহলে এখানে কত হবে? 1:2। দেখো এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত, অর্থাৎ এরাও কিন্তু গুণানুপাত সূত্র মেনে চলে। চলো পরবর্তী কি আছে দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন এন্ড অক্সিজেন রিঅ্যাক্ট অ্যাকর্ডিং টু। এখানে ভালো করে জিনিসটা বোঝো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল তৈরি হয়েছে। বলছে ইফ 20 ml বা 20 ml অফ হাইড্রোজেন রিঅ্যাক্ট কমপ্লিটলি, মানে 20 ml হাইড্রোজেন কমপ্লিটলি সম্পূর্ণভাবে রিঅ্যাক্ট করেছে। বলছে হোয়াট ভলিউম অফ অক্সিজেন ইজ রিকোয়ার্ড এট দ্য সেম টেম্পারেচার এন্ড সেম প্রেসার। এটা হচ্ছে গেলুসাকের সূত্র। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে 20 ml হাইড্রোজেন গ্যাস রিঅ্যাক্ট করেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ml হাইড্রোজেন রিঅ্যাক্ট করেছে 1 ml অক্সিজেনের সঙ্গে। 2 ml হাইড্রোজেন গ্যাস 1 ml অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে 2 ml জল তৈরি করেছে, কিন্তু এখানে বলেছে 20 ml হাইড্রোজেন গ্যাস রিঅ্যাক্ট করেছে। তাহলে এখানে 2 এর সাথে কত গুণ করলে 20 আসে? ভাই এখানে 2 অলরেডি এখানে 10 গুণ করলে 20 আসে। আচ্ছা যদি হাইড্রোজেনের সাথে 10 গুণ করলে 20 আসে তাহলে অক্সিজেনের সঙ্গে সেই 10ই আমরা গুণ করব। তাহলে 10 গুণ করলে কত হবে? 10 এর আগে কিছু নেই মানে 1 আছে, 10 8 10, অর্থাৎ আমরা এখানে অক্সিজেন কতটুকু পাবো? 10 ml। ঠিক আছে, এবার চলো 8 দাগে নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন রিঅ্যাক্ট অ্যাকর্ডিং টু। এখানে 1 ml নাইট্রোজেন 3 ml হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 ml অ্যামোনিয়া গ্যাস তৈরি করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 10 ml অফ নাইট্রোজেন রিঅ্যাক্ট করেছে। তাহলে এখানে দেখো ছিল 1 ml, এখান থেকে 10 ml এসছে, এখান থেকে 10 আসতে গেলে 1 এর সঙ্গে 10 আসতে গেলে কত গুণ করতে হবে ভাই? 10 গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা 10 গুণ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ml হাইড্রোজেন ছিল, তাহলে 3 এর সাথে এখানে কত গুণ করতে হবে? এখানে 10ই গুণ করতে হবে, 3 10 30 ml আমাদের এখানে উত্তর হয়ে গেল। বুঝলে বিষয়টা? চলো পরবর্তী যে নিউমেরিক্যাল গুলো রয়েছে। At the same temperature and pressure 1 liter of gas contains n mol, অর্থাৎ 1 লিটার পরিমাণ কোন গ্যাস n মোল পরিমাণ কণা বা সংখ্যা তোমার ধারণ করছে। 1 লিটার অফ গ্যাস কন্টেন n মলিকুল, সরি n মলিকুলস, মানে n মলিকুলস 1 লিটার গ্যাসের মধ্যে আছে। বলছে হাউ মেনি মলিকুলস উইল বি প্রেজেন্ট ইন 2 লিটার অফ সেম গ্যাস। ভাই 1 লিটারের মধ্যে যদি n মোল থাকে তাহলে 2 লিটারের মধ্যে উত্তর হবে আমাদের এখানে 2n মোল। ঠিক আছে, এবার হচ্ছে এট দ্য সেম টেম্পারেচার এন্ড প্রেসার 3 liter of oxygen gas contains 6 into 10 to the power 22 molecules. How many molecules will be present 1 liter? ভাই 3 লিটারে যদি 6 into 10 to the power 20 এত মলিকুলস থাকে তাহলে 1 লিটারে কত থাকবে? 1 লিটারে তাহলে নিশ্চয়ই এর থেকে কম থাকবে, তাহলে 6.10 to the power 22 একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত আসবে? 2.2
2 × 10⁻22 এতটি মলিকুলস থাকবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো এই হয়ে গেল আমাদের একদম সিম্পল নিউমেরিক্যাল। তো এর থেকে বেটার নিউমেরিক্যাল আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, কারণ এগুলো অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল হয়তো বলছি, কিন্তু এগুলো আমরা দেওয়ার উদ্দেশ্য কি, যেহেতু আমরা 5টা আমরা সূত্র অলরেডি পড়লাম, তো সেই 5টা সূত্রকে বুঝতে গেলে এই নিউমেরিক্যাল গুলো একটু দরকার ছিল বেসিকের উপর, ওই জন্য আমরা দিলাম। পরবর্তীকালে আমরা পরবর্তী ভিডিওতে এর থেকে বেশি ভালো, মানে এর থেকে টাফ নিউমেরিক্যাল নিয়ে আমরা আলোচনা করব। তো দেখতে থাকো, সাথে থাকো আমাদের সাথে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত।